আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেব, কোন কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। বাংলাদেশে চোখ পাকিয়ে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে কথা বলে বলে একেবারে ভয় লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গত 15 মাসে যে রাজনৈতিক নেতা কিংবা যে টক শো তারকা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি নির্বাচনী এলাকায় গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের তোড়ে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই একটা, তিনি বিরাট জনপ্রিয় নেতা, টক শোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন, ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন, এর মুখ ভেঙে দেবেন, ওর নাক গুড়িয়ে দেবেন, 16ই ডিসেম্বর মানেন না, নতুন 16ই ডিসেম্বর খুঁজছেন তিনি, মানে যখন যা ইচ্ছা, মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সোনা তৈরি করেছিলেন, ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে। তিনি বলছেন ছাত্রদল, তো ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, সেটুকুও তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে ভয়ে, আতঙ্কে কিংবা অপমানে। আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? দেখেন, এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন, ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে টক শোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না। মানে ডিসেম্বর আসছিল, এ সময় তার কত কিছু বলার, বিজয় দিবস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে। ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও, মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও। তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে, মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে। তো ওই সব বিষয়ে কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে, মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা, নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না, এসব নিয়ে যত আলোচনা হয়েছে, রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন, ভীষণ রাগী, মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপড়ে ফেলে দেবেন, সেই পার্সোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেখেন, এখন ডিসেম্বর শুরু না হতে হতেই এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুজন উপদেষ্টা গেছেন। সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন, নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গেছেন, কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফুয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল, কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান নদের উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয়রা
চাঁদা দাবি করছে, সাথে সাথে মানে চাঁদাবাজ বলে উঠেছেন, মানে চাঁদা চাইছে বলা মাত্র ছাত্রদলের ওখানকার লোকজন চরম রেগে গেছেন, ক্ষেপে গেছেন। ছাত্রদল বিএনপির লোকজন তারা নাকি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছেন। তখন আসাদুজ্জামান তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এবং বিএনপি নেতাকর্মীরা সে সময় ভুয়া ভুয়া সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ফুয়াদ খুব রেগে গেছেন, পুলিশ কেন এই ভুয়া ভুয়া স্লোগান দানকারীদের উপরে অ্যাকশন নিল না। তারা বলেছে, তিনি বলেছেন পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই ফুয়াদেরা 2024-এর আগস্ট থেকে বলে আসছেন যে মানুষের ক্ষোভ উঠলে মানুষ বাড়িতে আগুন দিতে পারবে, বাড়ি ভাঙচুর করতে পারবে, 3 রাত 2 দিন ধরে ভাঙতে পারবে, একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে, মানে কোনো দোষর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে, দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন কর্মকর্তাকে বদলি করতে হবে কিংবা তাকে এখনই হত্যা মামলা দিতে হবে। মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণে যেমন ইচ্ছা কাজ করে গেছেন। একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব জায়েজ হয়েছে 2024-এর আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতে। কিন্তু এখন ভুয়া ভুয়া স্লোগানও তার গায়ে এমন ভাবে বিচ্ছে যে তিনি মানে মুহূর্ত মাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না। নেতা কর্মীদের নিয়ে কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো। মানে তার গায়ে যেসব মার আসতে পারতো সেগুলো তার নেতা কর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেব, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। ফুয়াদের মুশকিল হয়েছে এই যে নির্বাচনী এলাকায় গিয়ে তিনি হাজির হয়েছেন, এই নির্বাচনী এলাকায় তিনি 20 বছরের মধ্যে যান নাই। এবছরেরই ঈদের সময় এ খবর হয়েছে যে জনকণ্ঠ পত্রিকায় যে 20 বছর পর নিজ গ্রামে ঈদ করবেন ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ 20 বছর ধরে কেন নিজ গ্রামে যেতে পারেন নাই, মানে তার মানে ওই এলাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। অথচ এখন গিয়ে তিনি ব্রিজ উদ্বোধন করতে চলে যাচ্ছেন সরকারের মন্ত্রীদের সঙ্গে এবং গিয়ে বলছেন স্থানীয়রা চাঁদাবাজি করছে এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা বলছেন এলাকায় যেই উন্নয়ন কাজই নাকি এখন হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ দাবি করছেন সেসব উন্নয়ন কাজ তিনি ঘটিয়েছেন। আসলে এদের পেছনে শক্তিটা যে কে, এই এবি পার্টি এক রহস্যময় পার্টি। এবি পার্টি তো আসলে জামায়াতে ইসলামীর মানে অনুসারীদের নিয়ে এবং তার নেতা কর্মীদের নিয়ে গঠিত হলো। 2020 সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তারা বেরিয়ে এসে গঠন করলেন এই এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদরা কোথায় ছিলেন 2024-এর 5ই আগস্টের আগে বলুন তো? যারা সারাক্ষণ প্রশ্ন তোলেন 17 বছর কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, এরা কোথায় ছিলেন? এই যে এখন এসে এরা টেলিভিশন স্টুডিও, টক শো, আলোচনা অনুষ্ঠান দখল করে যাচ্ছে তাই রকমের রাগ দেখিয়ে, ক্ষোভ দেখিয়ে যে কাউকে যে কোনো পজিশনের মানুষকে অপমান করে কথা বলে তারা ভাবছেন তারা রাজ্য জয় করেছেন। আসলে তো নির্বাচনী এলাকায় গিয়ে দুটো ভুয়া স্লোগানের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন এতটুকু রাজনৈতিক সততাও নাই। তাসনিম যারা কালকে একেবারে আর্তনাদ করে উঠেছেন, তিনি মানে কাঁদতে কাঁদতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন এ খুব অন্যায়, এমন অন্যায় মেনে নেওয়া যায় না। ফুয়াদ ভাইয়ের ওপর এই হামলা, অথচ আবারও মনে করাই কোনো হামলা হয়নি, ফুয়াদ ভাইকে
শুধুমাত্র ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। তবে ডক্টর তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাস থেকে জানলাম এর পাশাপাশি ফুয়াদকে ফুয়াদ ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, জুতা মারো তালে তালে, এসব স্লোগানও বোধহয় দেওয়া হয়েছে। কারণ তাসনিম জারা লিখছেন, বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল নাও থাকতে পারে, তবে দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে, কিন্তু প্রার্থী যখন নিজের এলাকায় যান তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। আমি দেখলাম আমার ফেসবুকে প্রচুর মানুষজন হু হু করে কাঁদছিলেন তাসনিম জারার এই স্ট্যাটাস দেখে। কারণ তাসনিম জারা আমাদের কাছে সেই কোভিডের আগে পরের সময় থেকে একজন তরুণ ডাক্তার, যিনি ভীষণ গুছিয়ে পেট ব্যথা হলে কি করবেন, পেট খারাপ হলে কি করবেন, ওজন কমালে কি করবেন, নানা রকম দুর্বলতা থাকলে কি করবেন, এরকম নানা বিষয়ে যিনি পরামর্শ দিয়ে আসতেন। এবং আমরা জানতাম তিনি বিদেশের উচ্চ প্রতিষ্ঠানে, খুবই নামকরা প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা তাকে নিয়ে গর্বিত হতাম। তিনি যখন স্বামী সহ হঠাৎ করে, মানে তাকেও আমরা কিন্তু 5ই আগস্টের আগে কোনোদিন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য রাখতে প্রকাশ্যে দেখি নাই। তো এমন একজন ব্যক্তি স্বামী সহ বিদেশের নাকি একেবারে নিরাপদ জীবন ছেড়ে তিনি এসে সরাসরি জাতীয় নাগরিক পার্টিতে ঢুকলেন, এবং তখনই কথা ছড়িয়ে পড়লো যে এই তাসনিম জারা তো স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কারণ বুঝতে তো বাকি থাকে না, কারো ব্যাপক নিশ্চয়তা না পেলে হঠাৎ করে তো আর তাসনিম জারার স্বামী টুপ করে এসে জাতীয় নাগরিক পার্টির এত উচ্চ পদে আসীন হন না। তো সেই না তাসনিম জারা, যারা কিনা যাদের পুরো রাজনৈতিক ভিত্তিটা গড়ে উঠেছে মববাজির ওপর, এখন তিনি বলছেন একদম ঠিক নয় যে মুখে এ ধরনের স্লোগান দিলেও ভীষণ অপমান হয়, এসব অপমানজনক স্লোগান দেওয়া একদম ঠিক হবে না। এই রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না, কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়। মানে আসলে আবেগ ধরে রাখা যায় না। তাসনিম জারার এমন কথা শুনলে গায়ের জোরের নয়, যুক্তির রাজনীতির জন্য তাদের এই যে তাড়না, এটা শুনলে আসলেই আবেগ ধরে রাখা যায় না। আসলে এখন যখন নির্বাচনী এলাকায় যেতে হবে, তাসনিম জারা জানেন ঢাকা 9 আসনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশা করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা, ঢাকা 11-তে নাহিদ ইসলাম আশা করছিলেন, ঢাকা 9-এ তাসনিম জারা আশা করছিলেন, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি আশা করছিলেন যে তারা বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক জোটে যেতে পারবেন এবং তার ফলে তারাই হবেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিজ নিজ আসনের। বৃহস্পতিবার দিন ঢাকার আসনগুলোতেও যেসবগুলো খালি ছিল, এমনকি তাসনিম জারার আসনটাতেও বিএনপি যখন তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, তাসনিম জারা বুঝেছেন তার পক্ষেও মানে কোনো মাত্র সম্ভব হবে না গিয়ে রাজনৈতিক এলাকায়, নির্বাচনী এলাকায় দাঁড়ানো। কারণ ওই যে 20 বছর যেমন বরিশালের বাড়িতে যান নাই ব্যারিস্টার ফুয়াদ, তাসনিম জারা কোন এলাকার কোথায় থাকতেন, কি করতেন, কোনো রাজনৈতিক সংযোগ, জনসংযোগে কখনো তাদেরকে দেখা যায় নাই। কিন্তু তারা উদিত হয়েছেন 5ই আগস্টের পর এবং আশা করছেন মানুষ তাদের মাথার মুকুট বানিয়ে রাখবে। এতদিন তারা মববাজি করেছেন, কিন্তু এখন সবাই তাদের আগলে থাকবে। নির্বাচনী এলাকায় গিয়ে দাঁড়াতেও হলে বিএনপি বা জামায়াতে ইসলামের মতো দল পেছনে না থাকলে আসলে যে কত বড় মুশকিল সেটা এখন এরা বুঝতে পারছেন। যারা এদেরকে বাড়তে দিয়েছেন তারাই সম্ভবত ভিডিও ফাঁস করছেন, তারাই সম্ভবত এসব মানে পালিয়ে আসার ব্যবস্থা করছেন যে কোনোভাবে কেউ রক্ষা করবেন না, সেই ভয়টা ফুয়াদের মতো মানে একেবারে বেপরোয়া নেতার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আর তাসনিম জারার মতো যাদেরকে হয়তো দেশি বিদেশি শক্তি বিদেশ থেকে নিয়ে এসেছিল, তাদেরকে একরকমের বলে না যে মানে ছাদে তুলে মইটা কোনো একটা পক্ষ কেড়ে নিয়েছে। যারা ওই তো কাঠমান্ডুতে তো কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা বৈঠক করেছিলেন এই তাসনিম জারাদের সঙ্গে, কোথায় সেসব মই এখন অনেক দূরে চলে গেছে। এরা প্রত্যেকে নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছেন। এখন আগামী কয়েকটা মাস আর কি কি বিপদে এরা পড়েন তা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। সেজন্যই ফুয়াদ যখন অপমানিত হন,
তাসনিম যারা তখন আর্তনাদ না করে পারেন না। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে? দর্শক, আপনারা যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিবাদী এবং মুদ্রা কথা আমি যদি বলি যে যারা আওয়ামী লীগপন্থী, তারা কি এই মুহূর্তে হতাশ হয়ে গেছেন? না, হতাশার কোনো কারণ নেই। আমরা এটি সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি। এখানে শুধু বাংলাদেশ বিষয় কাজ করছে না, এখানে ভূ রাজনীতি কাজ করছে, অনেক কিছু কাজ করছে এবং ভূ রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে। এই যে সাম্প্রতিক চলাফেরা, মুভমেন্ট এবং নানা খবরে আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে নির্বাচনটা কি আসলে হয়েই যাচ্ছে। না, ইসলামাবাদ কিন্তু বহুদূর। একটি পক্ষ, এমনকি ইউনূস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো যেন তেন ভাবে নির্বাচন, একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতার মসনদে পাকাপোক্ত ভাবে বসতে। আবার ইউনূসও কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার, সেই ব্যাপারটা নেই। ইউনূসকেও কেউ চাইছে না, কারণ জল বহু ঘোলা হয়ে গেছে। এই ঘোলার পরে ইউনূস যে আরো একটা দীর্ঘস্থায়ী ভাবে থাকবে না, সেটিও হচ্ছে না। একটা নির্বাচনেরই তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আগামী পরশু বুধবার 10 ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি। সেদিন নির্বাচন কমিশন এগুলোর রেওয়াজ যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন। বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। এই পর্বগুলো, এই কাজগুলো আগামী পরশু বুধবার 10 তারিখ মহামান্য রাষ্ট্রপতির সাথে বেলা 12টায় সাক্ষাৎ আছে। এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে, বুধবার 10 তারিখেই হতে পারে, আর না হলে সর্বোচ্চ 11 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, ইউনূস সরকারের নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট, তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে। কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘোষণা হয়ে গেল, নির্বাচনটা কি হয়েই যাচ্ছে? আপনাদের মনে করিয়ে দিতে চাই 2008 সালের 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে ভূমিধস বিজয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, সেই নির্বাচনটি হবার আগে 5 বার তফসিল ঘোষণা হয়েছিল। 5 বার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্ত ভাবে সেই বছরে 2008-এর 30 ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল, তাহলে তো ইউনূস জামাত চক্র সফল হয়ে গেল। কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে। আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর, এখানে রাশিয়া ফ্যাক্টর, এখানে চীন ফ্যাক্টর, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর। আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে। আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি। সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি, তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারতকে, সোজা কথা, মোদ্দা কথা, ভারতকে চাই। এবং চীনের সাথেও যে কম্পিটিশন, প্রতিযোগিতা, বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে, কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে, সংঘর্ষে জড়িয়ে যাবে, সেগুলো কিন্তু নেই। নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে। আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালেই
মার্কিন যুক্তরাষ্ট্র তড়ি ঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক্স সুইটজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী 10-12 ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলোচনার একটা বিষয় আছে। 3 দিন, 10, 11, 12 ডিসেম্বর। এই 10, 11, 12 ডিসেম্বরের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো 15 ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে। অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান হয়ে গেল। এবং একই সময়ে আগামী 10 তারিখেই সূত্রের বরাত দিয়ে সূত্র বলছে যে দিল্লি হয়ে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই। আপনারা খেয়াল করেছেন দুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে ইউনূস সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাঠগড়ায় নিচ্ছেন। স্পেশালি যদি আমরা বলি 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ। জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে, যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন। দেশি বিদেশি সকল জরিপে কমপক্ষে 50% মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক। এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন। নানা অ্যাঙ্গেলে নানা ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে, বিশ্ব বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে। তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয়? এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না। কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে, প্রতিবেশীকে লাগে, অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে। শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটি নির্বাচন করে পাতানো নির্বাচনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মসনদে বসতে চাইবেন, সেটি কিন্তু আসলে হয় না, সম্ভব না। কিন্তু আজকে বাংলাদেশের একপাক্ষিক নির্বাচনের ব্যাপারে পৃথিবীব্যাপী যে নেতিবাচক অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডকে ডিঙ্গিয়ে অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন হবে না, এটি নিশ্চিত থাকুন। এই যে মার্কিন তৎপরতা, রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারত, একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। এবং ভারত তো জোরালো দাবি, আগাগোড়াই দাবি, সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত। ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ। ভারত যে কণ্ঠে কথা বলে, বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠেই কথা বলে। ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না। একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে। ভারতকে 3 নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে। সামরিক 3, অর্থনীতি 4, 3-এ আসবার পথে। তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে, চীনকে কাউন্ট করতে হবে, রাশিয়াকে কাউন্ট করতে হবে, ভারতকে কাউন্ট করতে হবে। এগুলো কাউন্টেবল কান্ট্রি। ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে। কাজে সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন হতে হবে, তাহলে অবশ্যই হতে হবে। বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা একা নির্বাচন করে পুলসেরাত পার হয়ে যাবেন, এটি অসম্ভব, কোনোভাবেই এটি সম্ভব না। এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই, মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত, সেই সংঘাতটা দূর করে একটা সমঝোতায় আসতে। এটি সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন যে সব পাল্টে যাচ্ছে।
এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন। এগুলি আসার কথা, আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন, এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি আপনি মনে করলেও আমি মনে করি না। আমি শুরুর দিকেই বলেছি যে ইসলামাবাদ বহুদূর। হ্যাঁ, ইসলামাবাদ বহুদূর। বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই, আমরা দিল্লিও যেতে চাই না, ইসলামাবাদেও যেতে চাই না, এবং ঢাকায় থাকবারই বৈশ্বিকভাবে ব্যবস্থা হচ্ছে। আমরা সেই সময়টার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।